এখনো অনেক কথাটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ খোলা যত দিগন্তে কারা আমাদের সারাতে, সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিত। তুমি আলো আমি আধারে আলোরে, আনতে চলেছি লাল টুকটুকে। আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে, শত সহস্র ভাঙা চড়া মুখে বহু দিগন্ত লাল হয়ে গেলে সোনালি ডানার ছিল বন্ধ রেখে সবার জন্য সমুদ্র করায় সুগল ভাঙার কন্ত্র। ঝড় তুলে দিন বদল হবে বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। এখনো অনেক কথাটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ যত বিজেপিকে টাকা দিলে তাদের যে ব্যবসা, তাদের যে মুনাফা, সেটা বিজেপির মতো দল করিয়ে দেবে। এবং এটা একটা ক্লোজলি ভীষণ কাছ থেকে দেখা যাচ্ছে যে কথা আমরা বলার চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষের পক্ষে নয়। নরেন্দ্র মোদীরা যদি বিজেপি সরকার আজকের সময় দাঁড়িয়ে থেকে কিছু জিনিসের জন্য কাজ করছে, সেটা হচ্ছে কর্পোরেটদের কি করে সুবিধা করে দেবে। তার জন্য জীবনদায়ী ওষুধের দাম যদি প্রতিনিয়ত বাড়ছে, আজকে বাজারে মার্কেটে গেলে, এই বাজারে গেলে যদি কোনো প্রত্যেকটা দ্রব্যমূল্য জিনিসের বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, সেই প্রত্যেকটা জিনিসের উপরে জিএসটি লাগানো হচ্ছে। প্রত্যেকটা জিনিসের উপরে এই কোম্পানিগুলো মুনাফা খাচ্ছে, কিন্তু মানুষ সে অধিকারের কথা কিন্তু বলা হচ্ছে। যখন দেশের মধ্যে এই প্রেক্ষাপট, দেশের মধ্যে কেন্দ্রের মধ্যে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে যে সাধারণ মানুষের যে কথা, সাধারণ মানুষের কথা সংসদে না হয়, পার্লামেন্টের মধ্যে না হয়, আদানি আম্বানিদের কি করে সুবিধা করে দিয়ে যাওয়া যায়। আমাদের রাজ্যের অভ্যন্তরে কি হচ্ছে, আমাদের রাজ্যের অভ্যন্তরে যারা ভেবেছিল যে মমতা ব্যানার্জি, তৃণমূলের যে সরকার, তৃণমূল যে পার্টিটা হয়তো বিশাল উন্নয়ন, বিশাল তারা পরিকাঠামো তৈরি করবে, এই 10-13টা বছরে আমরা দেখতে পেরেছি যে উন্নয়ন অনেক দূরের কথা, কিন্তু একটা দুর্নীতির মডেল এই রাজ্যের মধ্যে তৈরি করা হয়েছে। আমরা শিক্ষা ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দেশের মধ্যে যখন বিজেপির জাতীয় শিক্ষা নীতির মাধ্যম দিয়ে প্রাইভেটাইজেশনকে ফেভার করা হচ্ছে, যখন প্রত্যেকটা সার্বজনিক শিক্ষার জায়গাকে শেষ করে দেওয়া হচ্ছে, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই 60,000-এরও বেশি প্রাইমারি স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে পুরো দেশের মধ্যে। আমাদের রাজ্যে, আমাদের মাটিতে, পশ্চিম বাংলাতে আমরা দেখতে পাচ্ছি যে 8,000-এরও বেশি সরকারি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি দেখেছেন তৃণমূলের যে সাংসদরা আছে, যখন জাতীয় শিক্ষানীতি নিয়ে এই দেশের মধ্যে শিক্ষার প্রাঙ্গণকে শেষ করে দেওয়া হচ্ছে, তারা একবারের জন্য কথা বলেছে? কি করে বলবে তারা? কারণ রাজ্যের মধ্যেও ঠিক এক জিনিসটা করা হচ্ছে। রাজ্যের মধ্যে জাতীয় শিক্ষানীতিটা অন্য একটা ভাষা, অন্য একটা কথা বলে পিপিপি মডেলের মাধ্যম দিয়ে লাগু করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাবে এবং আগামী দিনে যদি সরকারি স্কুলগুলোকে চালাতে হয় কোনো এনজিও, কোনো প্রাইভেট কোম্পানি চালাবে। এবং সেই শিক্ষা প্রাঙ্গণে কি শিক্ষা আপনি পাবেন, কি মাস্টার মশাই আপনার থাকবে, মাস্টার থাকবেন কিনা, টিচার থাকবে কিনা, এইসবের গ্যারেন্টি সরকার নিতে পারবে না। এর জন্য যে ফান্ড বরাদ্দ করার দরকার, সরকার করতে পারবে না। প্রতিনিয়ত আমরা কি দেখতে পাচ্ছি রাজ্যের অভ্যন্তরে, যে জায়গায় দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারের দরকার ছিল যে কোটি কোটি যে ছেলে মেয়ে আছে যারা শিক্ষা শেষে রোজগার চাইছে, তাদের হাতে চাকরির খাম তুলে দেওয়ার কথা ছিল, এই 13টা বছরে আমরা দেখেছি প্রতিনিয়ত এসএসসি পরীক্ষা হয়নি, এসএসসি নিয়োগ হয়নি, টেটে নিয়োগ হয়নি। একটা সময় বামপন্থী সরকাররা ছিল, বামফ্রন্ট সরকারে ছিল, আমরা গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটা বছর এসএসসি নিয়োগ হতো। এবং এখন যখন এসএসসি নিয়োগ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2016-র যে নিয়োগ হয়েছে কিভাবে দুর্নীতি করা হয়েছে। কারণ তৃণমূল যে দলটা, সে দুর্নীতি করেই চালানোর চেষ্টা করছে। তারা চায় না যে শিক্ষা হোক, নিয়োগ হোক। তারা জানে যে যদি বাচ্চা, আমাদের বাড়ির, আমাদের বাড়িতে যে ছেলেমেয়েরা আছে, যে সন্তানেরা আছে, তাদের কাছে যদি শিক্ষা পৌঁছয়, স্বচ্ছ শিক্ষা পৌঁছবে, এবং তারপরে যদি নিয়োগ হয়, তাদের পেটে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে তারা তাদের ভাবনা চিন্তাকে আরো ভালোভাবে সেই ভাবনা চিন্তাকে আগে নিয়ে যাবে, তারা রোজগার করার কথা বলবে।
এবং এই রোজগার যদি তারা করে তাহলে তাদের চেতনার মধ্যে দিয়ে তারা সমাজ গড়ার যে লড়াই সেই লড়াইটা করবে। তৃণমূল কি করেছে এই 13টা বছরে? সমাজ গড়ার যে লড়াই সেই লড়াইটাকে শেষ করে দিয়েছে। এমন চুরি দুর্নীতি প্রত্যেকটা জায়গায় রাজ্যের মধ্যে করছে, যাকে বালি চুরি হোক, রেশন চুরি হোক, পরীক্ষার খাতা চুরি হোক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে চুরি করে নেওয়া হচ্ছে। এবং মুর্শিদাবাদের মধ্যে আমরা দেখতে পেলাম এর মধ্যে যখন ইলেকশন হচ্ছিল এমন অবস্থা চুরি করে তৃণমূলের, যে যে এজেন্ট আমাদের পার্টির যে এজেন্ট বসেছে তার কার্ডটাকেও চুরি করছে। এমন অবস্থা, চুরি বিদ্যা এমন বিদ্যা হয়েছে তাদের। আজকের দিনে দাঁড়িয়ে থেকে তৃণমূল একবারের জন্য বলতে পারবে না যে শিক্ষার জন্য তারা একটাও নীতি নিয়েছেন, কর্মসংস্থান তৈরি করার জন্য একটাও নীতি নিয়েছেন। এবং যখন কর্মসংস্থানের কথা বলা হয় তখন একদিকে যখন মোদী সরকার বলছে যে রাস্তার মধ্যে যদি চা বিক্রি করে সেটা নাকি কর্মসংস্থান, আমাদের রাজ্যের অভ্যন্তরে দিদি বলছেন যে বাইরে যদি চপ বিক্রি করেন সেটা নাকি কর্মসংস্থান। আমরা জানতে চাই, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা জানতে চায়, যারা যোগ্য শিক্ষা পাচ্ছে, যারা পড়াশোনা করে তাদের যোগ্যতা স্কিলের মাধ্যম দিয়ে সেই মতো রোজগার চাইছেন, চাকরি চাইছেন, আজকে তাদেরকে ভিন্ন রাজ্যতে যেতে বাধ্য করা হচ্ছে। তারা কেউ হায়দ্রাবাদ যাচ্ছে, কেউ সাউথে যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, কেউ দিল্লি যাচ্ছে, বিভিন্ন রাজ্যে তারা যাচ্ছে পড়াশোনা করার জন্য, তারপরে রোজগার করার জন্য। আমরা দেখছি শুধু দেশের মধ্যে নয়, করোনা কালের পরে, কোভিড এর পরে যদি আপনি দেখেন সব থেকে বেশি যদি মাইগ্রেশন কারণ হয়েছে সেটা হয়েছে স্টুডেন্টদের। তারা বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে গেছে, কেন? স্কলারশিপের জন্য, ভালো চাকরির খোঁজে। এবং এইটা জায়গা কিন্তু আমাদের দেশে থেকে যে প্রজন্মের দরকার ছিল তারা আমাদের দেশের কারিগর হবে, আমাদের দেশের জন্য রিসার্চ করে ডেভেলপমেন্ট করে সমাজটাকে আগে নিয়ে যাবে, সমাজটাকে করবে, সেই সমস্ত মেধাবী যে ছাত্রছাত্রীরা আছে, প্রজন্ম আমার এই প্রজন্ম আছে, তাদেরকে কিন্তু বাইরে যেতে বাধ্য করা হয়েছে। এবং এই বাইরে যেতে বাধ্য করাতে কি হয়েছে, তারা যেভাবে রাজনীতিতে কন্ট্রিবিউট করতে পারতো, আজকে সমাজ গড়ার যে লড়াই সেই লড়াইটাতে তারা যদি আজকে কন্ট্রিবিউট করতে পারতো সেই জায়গাটাকে শেষ করে দেওয়া হয়েছে। এবং চুরি ডাকাতি দিয়ে পুরো চেষ্টা করা হচ্ছে রাজ্যটাকে কন্ট্রোল করা, রাজ্যের যে অ্যাপারেটাস সেটাকে কন্ট্রোল করা। আমরা দেখতে পাচ্ছি না, ছোট থেকে ছোট নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন হোক, পঞ্চায়েতের নির্বাচন হোক, আজকে দিনে দাঁড়িয়ে থেকে বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেরেছি, বাই ইলেকশন গুলোকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় ভোট লুট করার চেষ্টা হচ্ছে। দেশের মধ্যে আমরা বলছি যে বিজেপি কিভাবে গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য এই লোকসভা নির্বাচন। আমরা তো বলছি এই লোকসভা নির্বাচন বিজেপিকে হারাতে হবে। তারা যেভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত ছিনিয়ে নিচ্ছে, যেভাবে অপোজিশন যারা আছে, যারা বিরোধী দল আছে, তাদের যে নেতৃত্ব তাদেরকে জেলের মধ্যে পুরে দিচ্ছে মিথ্যা মামলায়, মিথ্যা কেসে, আমরা তো দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু আমরা এটাও দেখছি পশ্চিমবাংলার মাটিতে যে তৃণমূল যতই করাপশন করুক না কেন, যতই দুর্নীতি করুক না কেন, বিজেপি সেই জায়গায় মুখ খুলছে না। কোনো ইডি সিবিআই মমতা ব্যানার্জির ঘাড় ধরে তাকে জেলে ঢোকাতে পারছে না, কারণ তারা সেটিং করে চলছে। বিজেপি ভালোভাবেই জানে যে তৃণমূলের মতো দলটাকে, দুর্নীতিবাজ দলটাকে এখানে বাঁচিয়ে রাখতে হবে। কেন বাঁচিয়ে রাখতে হবে তাদেরকে? তারা জানে যে যদি এই দুর্নীতির মতো জায়গা চলে, যে সব মেধাবী ছাত্রছাত্রী, যে আমার প্রজন্মের লড়াকু সব ছাত্রছাত্রীরা আছে, যারা আজকে পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচতে চায়, যে সব মানুষ আজকে গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে চায়, যাতে তাদের আগামী দিনে প্রত্যাশা করা যায়, যাতে তাদেরকে আগামী দিনে এই রাজ্যের বাইরে বার করে দেওয়া যায়, ভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া যায়, এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকে সরকারি যে অ্যাপারেটাস সেটাকে পুরোপুরি হাইজ্যাক করে নেওয়া যায়। এবং তৃণমূল যেন চাইছে বারবার এই বাইনারিতে, যখন বিজেপি নামক দলটাই ছিল না, বিজেপি নামক কোনো রাজনৈতিক দল ছিল না, তৃণমূল কি করেছে? তাকে অক্সিজেন দেওয়ার কাজ করেছে। কারণ কোভিডের সময় আমাদের বাড়িতে তো অক্সিজেন সিলিন্ডার পাঠাতে পারিনি, কিন্তু বিজেপি কি করে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে হয় সেটা যদি কারোর থেকে শিখতে হয়, সেটা মমতা ব্যানার্জি এই পিসি ভাইপোর থেকে। তারা প্রতিনিয়ত চেষ্টা করেছে, যেখানে বিজেপির মতো কোনো দল ছিল না এই পশ্চিমবাংলার মাটিতে, আমরা মুখ ফুটে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে থেকেও তাদের একটা মিছিল হতে পারছে না, কোনো জনসভা হলে সেটাতে 5 জন লোক থাকছে। এবং আমাদেরকে এইবার পশ্চিমবাংলার মানুষকে মেনে নিতে হবে যে বিজেপি কোনো কোনো রাজনৈতিক দল আছে না, নেই, কিন্তু সেইটাতে মিডিয়ার বাইনারিতে তৈরি করা হচ্ছে, আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তারা জানে যে প্রকৃতপক্ষেই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি কেউ লড়াই করতে পারে, এটা বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট। তারা ভালোভাবেই জানে, তারা জানে যে বিজেপি এই চোরবাজ, চিটিংবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করবে না। কেন করবে না এই কথা আমরা বলছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে থেকে তৃণমূল থেকে বিজেপিতে যারা গেছে, বিজেপির সামনের সারির নেতারা, শুভেন্দু অধিকারী হোক, নিশীথ পারামানি হোক, শঙ্কু কান্ডা হোক, প্রত্যেকটা যে নেতারা গেছে, একটা সময় তারা তৃণমূল, আজকে তারা বিজেপি।
বিজেপি আর তৃণমূলের জায়গায় পার্টি অফিসগুলো তো খোলা। আজকে আপনার মন হবে যে আপনি দিদির সাথে কাজ করতে পারছেন না, দাদার কাছে চলে যাবেন। কালকে আপনার মন হবে এই নির্বাচনের পরে কি ও দাদা ভালো ফল করতে পারলো না, তাই জন্য ওইখানে চলে যাবেন। এই দুটো দলের যে দরজা, এই দরজাটা সবসময় খোলা আছে। আমরা দেখেছিলাম না বিধানসভা নির্বাচনের সময় অনেকে শ্বাসকষ্ট হচ্ছিল, তাই জন্য দল ছেড়ে চলে যাচ্ছিলেন। অনেকে বলছিল যে কাজ করতে পারছি না, তাই জন্য তারা দল ছেড়ে চলে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি সেটিং। ব্যাপারটা হচ্ছে পুরোপুরি দুটো দলের সেটিং, যেখানে দেখা যাচ্ছে যে দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য বিজেপি প্রত্যেকটা ইঞ্চিতে কাজ করছে পশ্চিম বাংলার মধ্যে। বিজেপি কেন্দ্র সরকারে ছিল, যদি চাইতো মমতা ব্যানার্জি পিসি ভাইপোর এই সেটিংকে ভেঙে দিয়ে তাদেরকে জেলে ঢোকানোর। এই এসএসসি তে যেভাবে দুর্নীতি হয়েছে, যদি একটা কোনো দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে, সেটা হচ্ছে বামফ্রন্টের এই জোট। তারা প্রতিনিয়ত লড়াই করেছে যে যেভাবে দুর্নীতি নামিয়ে আনা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে, এই নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই তুলতে হবে। তাই জন্য এই লোকসভা নির্বাচন অতি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এক লড়াই, ভীষণ গুরুত্বপূর্ণ লড়াই। কারণ যাদবপুরের এখানের মানুষকে বুঝতে হবে, এই পুরো এলাকার মানুষকে বুঝতে হবে যে কেন আমরা বলছি গুরুত্বপূর্ণ লড়াই। একদিকে যারা ধর্মের নামে রাজনীতি করছে, ধর্মের নামে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, প্রতিনিয়ত চেষ্টা করছে যে সাধারণ মানুষের রুটি রুজির কথা হবে না, শিক্ষার কথা হবে না, স্বাস্থ্যর কথা হবে না, এলাকার সার্বিক উন্নয়নের কথা হবে না, পুরো দেশে উন্নয়ন হবে কিনা সেই নিয়ে কোনো নীতি কথা হবে না। কিন্তু কি করা হবে, এখানে ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করানোর চেষ্টা করা হবে, ধর্মের নামে বিভাজন করে ভোট লুট করার চেষ্টা হবে। এরকম একটা রাজনীতি পুরো দেশের মধ্যে চলছে। কেন চলছে? তারা কেন চায় যে ধর্মের নামে কথা বলে আমাদেরকে বিভেদ ঘটানোর, বিভাজন করার? কারণ তারা জানে যে যে এইসব কথা নিয়ে লাগিয়ে দেওয়া যাবে, তখন মানুষ রুজি রুটি, শিক্ষা, নিয়োগ এইসবের কথা বলতে ভুলে যাবে। তাই জন্য যত এরা ধর্মের নামে আমাদেরকে ভাঙার চেষ্টা করবে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এই দেশের নাগরিক হিসেবে যে আমাদের এমপিরা, আমাদের সাংসদরা আমাদের কথা একবারের জন্য বলতে পারেনি কেন, তার জবাব তাদেরকে দিতে হবে। নির্বাচন হচ্ছে তো রিপোর্ট কার্ড দরকার, তো রিপোর্ট কার্ড দরকার কি দরকার না? যে এমপিরা কি কাজ করেছেন, সাংসদরা এখান থেকে যখন নির্বাচন করে তাদেরকে পাঠানো হয়েছিল, আমরা দেখেছি যে এখানে সাংসদ যে ছিলেন তিনি একবার সেলফি আর টিকটক করা ছাড়া পার্লামেন্টের সামনে বা ভিতরের মধ্যে কিচ্ছু করেননি। এবং এটাই তো আজকের দিনে পরিস্থিতি। যারা সাংসদ হয়ে পার্লামেন্টের মধ্যে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, তারা একটাও নীতি নিয়ে কথা বলছেন না। মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়ে থেকে বড় বড় গলায় যিনি বলছেন নাকি বিজেপি বিরোধী দল, তিনি নাকি বিজেপির বিকল্প এখানে পশ্চিম বাংলাতে, আমরা তাদেরকে বলতে চাই যে আপনি শুধু এই রাজ্যের মধ্যে আছেন, তো তাই জন্য আপনি বুঝতে পারছেন না কিভাবে আন্দোলন করতে হয় পুরো দেশের মধ্যে। এই বাম গণতান্ত্রিক জোট যারা আছে, এই শুধু রাজ্যের মধ্যে নেই। কৃষকরা যখন আন্দোলন করছিল, কৃষক সভা থেকে শুরু করে এই বামপন্থী জোট প্রতিনিয়ত পুরো দেশের মধ্যে প্রত্যেকটা কৃষক সমাজকে একত্রিত করেছিল, ঐক্যবদ্ধ করেছিল বিজেপির বিরুদ্ধে। তখন আমরা দেখতে পারিনি মমতা ব্যানার্জিকে একবারের জন্য যে কৃষি আইন দিয়ে বাতিল করার কথা, একবারের জন্য পশ্চিমবাংলার মাটিতে যে কৃষক সমাজ আছে তাদের যে অধিকারকে প্রত্যেক দিন ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে তার জন্য একবার কথা বলার জন্য আমরা তো দেখতে পেরেছি এই 10টা বছরের মধ্যে। যখন একবার 2019-এ সিএ এনআরসি কে পাস করানো হলো পার্লামেন্টের মধ্যে থেকে, লাগু করা হলো সেই আইন, আমরা দেখলাম যে দিল্লির বুকে হোক, বিভিন্ন জায়গায় হোক, বাম ছাত্র সংগঠনরা, যারা বাম যুব সংগঠনরা, বামপন্থী দলরা ঐক্যবদ্ধ হলো যে এরকম আইন, এই আইনকে কার্যগত করা যাবে না, এই আইনকে লাগু করা যাবে না এই দেশের মধ্যে, ধর্মের নামে বিভেদ চলবে না। তখন আমরা এখন কি দেখছি, এখন যেই বিজেপি এসছে, বিজেপিকে তৈরি করা হচ্ছে, বিজেপি তাদের ভয় দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে, যে তাদেরকে কিছু কিছু করবে বা দুর্নীতির পর্দা ফাঁস করবে। তখন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে অভিষেক ব্যানার্জি একটা মঞ্চে গিয়ে বলছেন যে যদি দরকার পড়ে তিনি সিএটাকেও লাগু করবেন। তো যারা নিজেদেরকে বলছেন যে তারা বিকল্প হয়ে তৈরি হয়েছে এখানে বিজেপির বিরুদ্ধে, তারা আমরা দেখতে পাচ্ছি কিছু ভাবে, নীতিগত ভাবে তারা বিজেপির কিন্তু বিরোধিতা করছে না। এবং তাই জন্য 1 জুন আমাদের এলাকার এখানের মানুষদেরকে পক্ষ নিতে হবে, আমাদেরকে পক্ষ নিতে হবে। বিকজ লড়াইটা নীতির লড়াই। একদিকে আমরা দেখতে পাচ্ছি নীতির মধ্যে আমরা বলছি কৃষকদের যে ন্যায্য ফসলের দাম, সেই দাম দিতে হবে, তাদের যে আয়, সামাজিক সুরক্ষা, সেই সুরক্ষাকে রক্ষা করতে হবে। যে ভর্তুকি একটা সময় সে তারা পেত বীজের জন্য, সারের জন্য, প্রত্যেকটা ভর্তুকি সরকারকে দিতে হবে। আমরা বলছি যে তাদের যে লোন আছে সেই লোনকে মাফ করতে হবে জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে। আমরা বলছি ছাত্র সমাজ যারা বামপন্থীরা আছে যে অল্টারনেটিভ এডুকেশন পলিসিকে লাগু করতে হবে, যেখানে সবার জন্য শিক্ষা পৌঁছে যাবে। শিক্ষাতে যে ফান্ড বরাদ্দ করা হয় সেটা কেন্দ্র সরকারকে বাড়াতে হবে। আমরা বলছি যে মহিলাদেরকে শুধু লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা নয়,
মহিলাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। আর যে এত মেয়েরা পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে এই সমাজের মধ্যে, এত কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ কমার্স পড়ছে, কেউ আর্টস পড়ছে, বিভিন্ন সাবজেক্ট পড়ছে, এই যে মেয়েরা ট্রেন হচ্ছে, স্কিল হচ্ছে, আগামী দিনে তারা কি করবে? কর্মসংস্থান নেই, শুধু 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাই। আমরা বলছি তাদের জন্য কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। এবং মমতা ব্যানার্জি যে প্রকল্পের কথা বলছে, তিনি বলছেন যে আমরা 20,000 দিই, আমরা 25,000 দিই। আমরা বলছি স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই রাজ্যের মধ্যে। একটা সন্তান, একটা বাচ্চা, যে শিশু পড়াশোনা করতে চাইছে, সে যাবে কোথায়? ওই সাইকেলটা প্যাডেল মেরে যাবে কোথায়, যে সাইকেলটার জন্য আপনি গর্ব করছেন আজকের দিনে? আমরা বলছি সরকারি স্কুলগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, তৃণমূলের সাংসদের দরকার ছিল পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকে এই হুঙ্কার দেওয়ার যে সরকারি স্কুলগুলোকে কি করে রক্ষা করবে, কিন্তু তারা এই কাজ করেন। এবং তাই জন্য এটা নীতিগত লড়াই। যারা ভেবেছিলেন যে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য হয়তো বিজেপি বিকল্প, আপনাদেরকে আজ প্রশ্ন করে হয়তো আমার বলার দরকার হবে না যে বিজেপি বিকল্প কেন নয়, কারণ এই পুরো বিজেপি দলটাই এখানে তৃণমূলের তৈরি। বিজেপিতে ওপর থেকে নিচ অব্দি যদি কেউ আজকের দিনে কাজ করছে, তারা সব তৃণমূলে ছিল এবং তৃণমূল সেটিং করে তাদেরকে বিজেপিতে পাঠিয়েছে, যাতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাম যে জোট আছে, সেই জোটকে আপনার চোখের সামনে থেকে দূরে রাখা যায়, যাতে আপনার চোখের বাইনারি থেকে একটা ভুল বোঝানো করা যায়, কিন্তু মানুষ বুঝছে। প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্রতে দেখলাম মানুষ বুঝেছে এবং মানুষ বেরিয়ে আসছে বিশাল সারাতে। এবং এই এলাকার এই লোকসভা কেন্দ্রের মধ্যে মানুষ যেভাবে বেরিয়ে এসছে, সেই নীতি নিয়ে, আদর্শ নিয়ে, যে না আমাদেরকে লড়াই লড়তে হবে, এই লড়াই 1 জুন অব্দি নয়, 4 জুন অব্দি নয়, জেতার পরে পার্লামেন্ট অব্দি ওই আওয়াজ সৃজনদার আওয়াজ দিয়ে কণ্ঠ হয়ে সেইটা পার্লামেন্টের মধ্যে যাবে, এই আশা ভরসা রাখি। সৃজনদাকে কেন জেতাতে হবে? এখানে জোটের প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে কেন জেতাতে হবে? যাতে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ লড়াই, যে অধিকারের লড়াই, সে অধিকারের লড়াই তিনি পার্লামেন্টের মধ্যে বলতে পারেন। যাতে তিনি যে নিয়োগে দুর্নীতি হচ্ছে, স্বচ্ছ নিয়োগের পক্ষে কথা বলতে পারেন। যাতে কৃষক সমাজের যে অধিকারকে প্রতিনিয়ত এই দেশের মধ্যে কর্পোরেটরা লুট করে ছিনিয়ে নিচ্ছে, আর তার জন্য যে দুটো রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, কেউ পক্ষ নিচ্ছে না। কৃষক সমাজের বন্ধুর জন্য, কৃষক সমাজের অধিকারের জন্য কমরেড সৃজন ভট্টাচার্যকে পাঠাতে হবে পার্লামেন্টের মধ্যে। শ্রমজীবী মানুষ আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে শিল্প তৈরি করার কথা সেখানে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। অবাক হওয়ার তো কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই, কারণ মনে করতে হবে 2011 সালটা মমতা ব্যানার্জি যখন এসেছিলেন না, সেই শিল্পকে তাড়িয়ে দিয়ে শিল্প বিরোধিতা আন্দোলন থেকে মুখ হয়েছিলেন। তাই জন্য মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস পুরো দলটাই শিল্প বিরোধী দল। তারা চায় না পশ্চিমবাংলার মাটিতে কোনো শিল্প তৈরি হোক, এবং তাই জন্য শিল্পর পক্ষে, যাতে আগামী প্রজন্মের হাতে, এই প্রজন্মের হাতে চাকরির খাম উঠিয়ে দেওয়া যায়, তাই জন্য সৃজন ভট্টাচার্যকে পাঠাতে হবে পার্লামেন্টের মধ্যে। সেই জন্য পাঠাতে হবে যাতে আমার আপনার আওয়াজকে আরো দৃঢ় করে, আরো শক্ত করে কেউ ওঠাতে যদি পারে, সেটা হচ্ছে এরকম প্রার্থী, যে প্রতিনিয়ত দুর্নীতিবাজদের চোখে চোখ রেখে দুর্নীতিবাজ, দাঙ্গাবাজদের চোখে চোখ রেখে দাঙ্গাবাজ বলতে পারবে, সামনের লড়াইয়ে থাকতে পারবে। এবং কলকাতার রাজপথ হোক, দিল্লির রাজপথ হোক, সামনের সারির যে লড়াই করবে, তাই জন্য আমাদেরকে এরকম প্রার্থী পাঠাতে হবে। আপনাদেরকে পক্ষ নিতে হবে। কেমন নীতি চাই, কেমন নীতি চাই এলাকায়, কেমন নীতি চাই আমরা এই লোকসভা কেন্দ্রে, এমন নীতি চাইবো, এমন নেতা সাংসদ হয়ে যাবেন, এমন প্রার্থী সাংসদ হয়ে যাবেন যে কালকে দুর্নীতি চুরি করে আবার জেলের মধ্যে যাবেন অর্ধেক মানুষ, তারপরে তাদের জেলের মধ্যে গেলে তাদের বাড়িগুলো ফাঁকা হয়ে যায়। এখানে আছেন তো কিছু জায়গা দূরে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, জেলের মধ্যে আছেন। বলতে লজ্জা হয় যে পশ্চিমবাংলার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তিনি জেলের মধ্যে আছেন। কোন রাজ্যের গর্ব হয় এইসব কথা বলবেন? এবং মমতা ব্যানার্জি এবং তৃণমূল যে কংগ্রেসটা আছে, তারা বিশাল গর্ব পায় হয়তো এইসব কথায়, কিন্তু আমরা গর্ব পাই না। আমরা যে এই রাজ্যের মানুষ, আমরা যে এই রাজ্যের ছাত্র যুবরা আছি, এই প্রজন্মের মানুষ এবং প্রত্যেকটা মানুষ যারা শুনতে পাচ্ছেন, একবার ভেবে দেখুন যে রাজ্য কি নিয়ে গর্ব করবে, রাজ্যবাসীরা কি নিয়ে গর্ব করবে? দুর্নীতি নিয়ে। তাদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এরকম প্রার্থীদেরকে আমরা জিতিয়ে পাঠাতে চাই না, যারা গণতান্ত্রিক অধিকার তো অনেক দূরের কথা, মানুষের যে বেসিক অধিকার, সেই অধিকারকে রক্ষা করতে পারছে না, শিক্ষা নিয়েও কিছু নিয়ে কথা বলতে পারছে না। শুধু ধান্দা পার্লামেন্টের মধ্যে গিয়ে মানুষের ট্যাক্সের টাকায় কি করে নিজেদের খাওয়া খাবি করে কোটি কোটি টাকা নিজেদের পকেটে পড়বে। একদিন যখন বিজেপি ইলেকট্রাল ফান্ডের কথা বলছেন এই রাজ্যের মধ্যে, দ্বিতীয় নম্বরে যদি, প্রথম নম্বরে যদি বিজেপি এসছে, দ্বিতীয় নম্বরে হচ্ছে
তৃণমূল কংগ্রেস ইলেকটোরাল ফান্ডে। এই বিদ্যুতের বিলের দাম বাড়ছে না, এসছে না একটা অ্যাডভার্টাইজমেন্ট খবরের কাগজে যে বিদ্যুতের বিলের দাম বাড়বে কিছুদিন পর থেকে। এবং এই যে দাম বাড়ছে, যে কোম্পানি সেই নিয়েছে সিএসসি, তারা কোটি কোটি টাকা তৃণমূলকে ইলেকটোরাল বন্ডের নামে বরাদ্দ করেছে। এবং এটাই হচ্ছে, যাদেরকে আগামী দিনে কন্ট্রাক্ট দেওয়া হবে, যে কোম্পানিদেরকে, তারা কিন্তু ভাববে না যে আপনার আমার কি অসুবিধা হচ্ছে, আমার আপনার বাড়িতে কি অসুবিধা, উন্নয়ন হলো কি না হলো তাদের মাথা হবে না, মাথা ব্যথা হবে না। তারা শুধু যে সরকারের থাকবে, দল তাদেরকে ব্যবসা করিয়ে দিতে পারবে, সেই ব্যবসার জন্য তারা টাকা দেবে। এবং তাই জন্য এই যে জোট, এই রাজনৈতিক কর্পোরেটদের যে জোট, রাজনৈতিক দল এবং কর্পোরেটদের জোট, এই জোটকে ভাঙতে হবে। তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, পক্ষ নিতে হবে, যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের পক্ষ, শ্রমজীবী মানুষের, কৃষকের, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকটা মানুষের পক্ষ কে নেবে, কে নেবে? আমরা তাই জন্য বলছি যে আমরা গর্বের সাথে বলতে পারি যে দল বদলের রাজনীতি নয়, দুর্নীতিবাজদের রাজনীতি নয়। আমরা দিন বদলের স্বপ্ন দেখি, দিন বদলের রাজনীতি করি, প্রতিনিয়ত সমাজ গড়ার রাজনীতি করছি। এবং রাজনীতির যে মানেটা আজকে দিনে বদলে দেওয়া হয়েছে আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে। মানুষ, আমার প্রজন্মের ছেলেমেয়েরা, এখানে প্রচুর মানুষজন বসে আছে যারা রাজনীতি দেখেছেন একটা সময়। রাজনীতি মানে হতো চাওয়া পাওয়ার জন্য নয়, রাজনীতি শুধু মানে হতো যে মানুষ বেঁচে থাকবে, ভালোভাবে বেঁচে থাকবে, তার যে লড়াই, তার যে সংগ্রাম, সে যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তার জন্য কাজ করা। আজকে দিনে রাজনীতি মানে কি হয়েছে? কে কত পাবে, কে কত কোটি টাকা মানুষের থেকে ছিনিয়ে নিতে পারবে, কে কার পকেট কেটে কত টাকা করতে পারবে। এই রাজনীতিকে, এই নীতি রাজনীতিকে আমাদেরকে বদলাতে হবে। এবং আমরা গর্বের সাথে বলতে পারি, এখানে যে স্টেজ, মাইক, এই আমাদের পতাকা, বামফ্রন্টের প্রত্যেকটা যে জিনিস, এই প্রত্যেকটা জিনিস আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা মানুষের থেকে চেয়ে, কোনো ইলেকট্রাল বন্ডের টাকা নয়, কোনো মানুষের পকেট কেটে টাকা নয়, প্রত্যেকটা মানুষ এগিয়ে এসে ভালোবেসে আমাদের নীতির প্রতি যে লড়াই, সেই লড়াইয়ে এসে যাটুকু দিয়েছে এটা দিতে পারি। এবং এটাও সাথে সাথে বলতে পারি যে তৃণমূলের এত বড় বড় ফ্লেক্স আর ঝান্ডাগুলো দেখছেন না, মনে রাখবেন এগুলো আপনার পকেটের টাকা থেকে, আপনার পকেটের টাকা কেটে তারা তৈরি করেছেন। এবং এটা গর্বের সাথে আমরা বলতে পারি যে প্রতিনিয়ত যে নীতির লড়াই, সেই নীতির লড়াইয়ে বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক জোট এগিয়ে আছে। প্রতিনিয়ত কৃষকদের লড়াইয়ে, শিক্ষকদের লড়াইয়ে, শিক্ষা সমাজের যে লড়াই, সমাজকে গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সামনের শ্রেণী থেকে লড়াই করছি এবং লড়াই জিতবো। আমরা নিশ্চিত এই লোকসভা নির্বাচনের মধ্যে যারা প্রচন্ডভাবে এই কথা বলছিলেন যে আমরা শূন্য হয়ে গেছি, আমাদের নীতি লড়াই শূন্য হয়ে গেছে, আমরা বলতে চাই মানুষ বলছে এই নীতি মানুষকে বাঁচিয়ে রেখেছিল একটা সময়, এই নীতিকে ফেরাতে হবে এবং হাল ফেরাতে, লালকে ফেরাতে হবে। মানুষ নিশ্চিত করেছে এবং 1 তারিখে আমরা নিশ্চিত যে এইখানের মানুষ, এই এলাকার মানুষ, এই লোকসভা কেন্দ্রের মানুষ নিশ্চিত করবেন, যেভাবে তারা বেরিয়ে এসছেন, আশীর্বাদ করেছেন আমাদের প্রার্থীকে, তাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করে পার্লামেন্টের মধ্যে পাঠাবে। এবং এই মানুষই শেষ কথা বলবে যে কে জিতে মানুষের অধিকার রক্ষা করার জন্য লড়াই করবে। মানুষ একটা সময় হয়তো ভুল বুঝে যাদেরকে ভেবেছিল উন্নয়ন করবে তাদেরকে এনেছিল, কিন্তু মানুষই আবার ইতিহাস রচনা করবে। মানুষ কমরেড সৃজন ভট্টাচার্যকে পাঠাবে, মানুষের ভোটেইতে জিতে গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য পার্লামেন্টের মধ্যে যাবে। আবার আপনার বাড়িতে যে সন্তানের লেখাপড়ার জন্য অধিকার, সেই অধিকারের কথা বলবে, কৃষক সমাজের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, এলাকার সার্বিক উন্নয়নের জন্য কথা বলবে। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে দাঙ্গাবাজ বলবে, দুর্নীতিবাজ বলবে, দল বদল করবে না, দিন বদলের স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নের অধিকারকে ছিনিয়ে আনবে, সেই ভরসা আমরা রাখি। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ। যে শিক্ষা ব্যবস্থায়, যে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষা ব্যবস্থার যে মৌলিকীকরণ হচ্ছে, এই ব্যাপারে এই নির্বাচনে কি তার প্রভাব পড়বে? জানার চেষ্টা করা হবে একটা যে ইয়াং জেনারেশন বা আমার প্রজন্মের ছেলে, আমাদের প্রজন্মের ছেলে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমরা বেশি করে দেখি, এনআইটি সেক্টর ডেভেলপ হচ্ছে, এখানে সরকারি কর্মসংস্থান, বহু ছেলে মেয়ে কেউ হায়দ্রাবাদ, কেউ চেন্নাই, বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোরে যেতে বাধ্য হচ্ছে। তো আমাদের যে প্রশ্ন, আমাদের যে কথা, আমাদের প্রজন্মকে দেখো চাকরির জন্য যাতে পশ্চিমবাংলা আগামী সময়ে একটা
পারে, এখানে ছেলেমেয়েদেরকে বাইরে যাতে না যেতে হয়, এখানে থেকে তার পরিবারের সাথে ফিরে শিক্ষা শেষে রোজগার পেতে পারে, সেই জন্য আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড কতখানি প্রভাব ফেলে? ইলেকটোরাল বন্ডে মানুষ দেখছে যে দুর্নীতি হচ্ছে, একদিকে তৃণমূলের একদিকে বিজেপির একটা দুর্নীতি, একটা জায়গা বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে দুর্নীতি করা। তো সেই জায়গা থেকে মানুষ বলছে দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে বাঁচতে হলে আমরা যে ডাক দিচ্ছি যে মানুষদেরকে আপনি সাপোর্ট করুন, এত বছর ধরে আমরা সরকারে থেকেছি, কিছু কাজ করতে পেরেছি, কিছু হয়তো হয়নি, কিন্তু কখনোই দুর্নীতির দ্বারস্থ হয়ে মানুষের অধিকারকে ছিনিয়ে নেই। আচ্ছা, তুমি তো সিজনের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছ, শুধু সিজন না, পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার এই ঘোরার মধ্য দিয়ে কি অভিজ্ঞতা হচ্ছে? মানে বামপন্থীরা তো শূন্য, সেই জায়গা থেকে তোমাদের উত্থান হবে কি? বামপন্থীরা শূন্য নয় এবং তাই জন্যই আমরা দেখছি শাসক দরকার হয়ে পড়ছে। কাল নরেন্দ্র মোদী এলেন এবং কলকাতাতে যে র্যালি করলেন, সেই র্যালিতে তিনি বারবার যদি কারোকে অ্যাটাক করলেন সেটা সিপিআইএম লাল ঝান্ডা। এবং মমতা ব্যানার্জি যদি কিছু 2 সপ্তাহ থেকে গান গাইতে শুরু করেছে, হঠাৎ করে বিজেপির পর তিনি এখন সিপিএমকেই বলে যাচ্ছে, তাহলে তারা বুঝতে পারছে যে রিয়েলিটি কী। রাস্তায় বেরোলে তাদের ঝান্ডা দেখা যাচ্ছে, কিন্তু মানুষ রাস্তায় বেরোলে আমাদের ঝান্ডাও দেখা যাচ্ছে, আমাদের মানুষও দেখা যাচ্ছে, আমাদের নীতিও শোনা যাচ্ছে এবং মানুষ কনফিউজ দেয়। টিভি বিকেল 6টায় খুললে বিজেপি টিএমসির লিডারদেরকে সেখানে ডিবেট করতে দেখা যাচ্ছে, কিন্তু যেই রাস্তায় বেরোচ্ছে লাল ঝান্ডার হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে। তো এই বাইনারি মানুষ বুঝতে পারছে না এবং এটাই আমরা এবার ভোট কেন্দ্রতে গিয়ে ভোটে বদল হবে, সেটাই আমাদের পুরো বিশ্বাস। কারণ দক্ষিণবঙ্গে যা চলছে, এটাকে জয় করতে পারবে তো? ঠিক আছে, ধন্যবাদ ঐশী, সুস্থ বাংলা ঐশী।